সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি হুদা স্যারস অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে। আমরা জানি এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসেই কিন্তু রেয়ামিল অধ্যায়টি অন্তর্ভুক্ত করা আছে এবং এই অধ্যায় থেকে এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসেই কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এই চ্যাপ্টারটি যদিও অনেক ছোট এবং সহজ চ্যাপ্টার, তারপরেও কিছু টুকিটাকি সমস্যার কারণে কিন্তু তোমরা এই চ্যাপ্টারের যে সৃজনশীল প্রশ্ন থাকে সেটি সমাধান করতে ভুল করে ফেলো। কাজেই আমার এই টিউটোরিয়ালটি যদি তোমরা আজকে একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে আমার মনে হয় তোমরা যে সমস্যাগুলো সাধারণত ফেস করো বা সেই সমস্যাগুলা হয়ে থাকে বা যে ভুলগুলো তোমাদের হয়ে থাকে সেটা সমাধান হয়ে যাবে। আর এর মধ্যে একটু জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখো, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো রেয়ামিল চ্যাপ্টারের যে সৃজনশীল প্রশ্ন থাকে সেখানে আমরা দেখি সাধারণত কতে যে প্রশ্নটি দেয়া থাকে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নটি করা হয় যে কোন কোন দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো, অথবা রেয়ামিলে বসবে না বা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নটি বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়ে থাকে। তো এই প্রশ্নটির উত্তর করার ক্ষেত্রে বা উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি জিনিস জানার প্রয়োজন হয় না। কয়েকটি 3-4টা দফা যদি তোমরা একটু মেমোরিতে রাখো তাহলে কিন্তু এই প্রশ্নের সহজেই তুমি উত্তর দিতে পারবে। বিশেষ করে যারা অপেক্ষাকৃত একটু দুর্বল শিক্ষার্থী আছো তাদের জন্য আমি 3টি অথবা 4টি আইটেম দিব। এই 3-4টা আইটেম যদি তুমি একটু মনে রাখো তাহলে তুমি এই ক প্রশ্নের উত্তরটি দিতে পারবে। তো সেই 3-4টি আইটেম হলো, একটি হলো সমাপনী মজুত পণ্য, একটি হলো সমাপনী বা অব্যবহৃত মণিহারি। তো সমাপনী মজুত পণ্য এবং অব্যবহৃত মণিহারি এই দুইটা বিষয় কিন্তু এই দুইটা জিনিসই কিন্তু বছর শেষে মূল্যায়ন করা হয় বা মূল্যায়িত হয়, যার ফলে এই দুইটি আমাদের জাবেদা এবং খতিয়ানের ভিতর অন্তর্ভুক্ত হয় না, বিধায় কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না বা থাকে না। যার ফলে এটা একটু মাথায় রাখো যে সমাপনী মজুত পণ্য এবং অব্যবহৃত মণিহারি এটা বছর শেষে মূল্যায়ন করা হয়, তাই এটি রেয়ামিলে বসে না। আর যে কোনো সম্পদ বা দায়ের ক্ষেত্রে যদি প্রারম্ভিক এবং সমাপনী দুইটি দেয়া থাকে, প্রারম্ভিক সমাপনী দুইটি দেয়া থাকে অথবা উল্লেখ করা থাকে যে প্রারম্ভিক উল্লেখ করা থাকলে সেটি রেয়ামিলে বসবে না। যেমন প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা বা প্রারম্ভিক প্রদেয় হিসাব, এরকম প্রারম্ভিক গুলা, অর্থাৎ প্রারম্ভিক এগুলো যেহেতু চলতি সম্পদ চলতি দেয় সেহেতু প্রারম্ভিকে থাকলেও যদি সমাপনীতে না থাকে তাহলে তো বসবে না। আর যদি প্রারম্ভিক এবং সমাপনী উভয় দুইটি উল্লেখ থাকে তো সেক্ষেত্রেও তাই, যে সমাপনীটি রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে কিন্তু প্রারম্ভিকটি হবে না। এছাড়া একটি রেয়ামিল প্রস্তুত করতে বলা হয়। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি শুধুমাত্র আমরা রেয়ামিল প্রস্তুতের ক্ষেত্রে কোন বিষয়গুলো একটু লক্ষ্য রাখবো। রেয়ামিল প্রস্তুতের ক্ষেত্রে রেয়ামিলে সাধারণত আমরা জানি যে রেয়ামিলের ডেবিটে যে সকল খতিয়ানের উদ্বৃত্ত বসে সেটি হলো যে কোনো সম্পদ, ব্যয়, উত্তোলন এইগুলার উদ্বৃত্ত রেয়ামিলে ডেবিটে বসে। যে কোনো ধরনের সম্পদ, সেটি স্থায়ী সম্পদ হোক, চলতি সম্পদ হোক, যে কোনো ধরনের ব্যয় হোক এবং উত্তোলন, এইগুলার উদ্বৃত্ত রেয়ামিলে ডেবিটে বসাতে হবে এবং দায়, আয়, মূলধন এগুলার উদ্বৃত্ত রেয়ামিলে ক্রেডিটে বসাতে হবে, কারণ এই হিসাবগুলোর উদ্বৃত্ত সর্বদা ক্রেডিট উদ্বৃত্তই প্রকাশ করে। অর্থাৎ যে খতিয়ানের যে হিসাবের উদ্বৃত্তগুলো সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সেগুলো রেয়ামিলে ডেবিটেই বসাবো, যেগুলো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে সেগুলো ক্রেডিটে বসাবো, সাধারণ ব্যাপার একটি। তা আমরা কিভাবে বুঝবো যে এইটা ডেবিট উদ্বৃত্ত নাকি ক্রেডিট উদ্বৃত্ত? এটা কমন কথা হলো যে জাবেদার ক্ষেত্রে যেমন আমরা বলি যে ব্যয় সম্পদ উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ এগুলো সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, এবং দায়, আয়, মূলধন এগুলোর উদ্বৃত্ত ক্রেডিট, অর্থাৎ এগুলো সবসময় ক্রেডিট উদ্বৃত্তই প্রকাশ করবে, যার ফলে এটা রেয়ামিলে ক্রেডিটে বসবে। এখন কোনটি দায়, কোনটি সম্পদ, কোনটি আয়, কোনটি ব্যয়, মূলধন, উত্তোলন এগুলো চিনি কিনা সেটা আলাদা বিষয়, সেইটা নিয়ে আমরা আরেকটি টিউটোরিয়াল করব যাতে তোমরা সহজে চিনতে পারো যে আসলে কোনটি সম্পদ, কোনটি দায়, কোনটি আয়, কোনটি ব্যয় ইত্যাদি। তো
তাহলে রেয়ামিল প্রস্তুতের ক্ষেত্রে আমরা এই চিন্তা করে বসাবো, আমরা যদি চিনতে পারি সেটা যে এটি একটি কোনো ব্যয়ের খাত, যেমন বলা হলো যে বেতন কি বিজ্ঞাপন কি ভাড়া পরিবহন খরচ, এটা আমরা বুঝতেই পারি যে এটা একটি ব্যয়, কারবারের এগুলো ব্যয়ের খাত, যার ফলে এটা ডেবিটে বসবে। বা কোনো সম্পদের কথা বলা হলো, যেমন আসবাবপত্র কি যন্ত্রপাতি কি ঘর বাড়ি দালান কোঠা, অথবা কোনো চলতি সম্পদ, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, ব্যাংক জমা, হাতে নগদ বা নগদ তহবিল, এগুলো চলতি সম্পদ, অর্থাৎ যে টাইপেরই সম্পদ ব্যয় হোক না কেন এটা আমি ডেবিটে বসাবো। এবং দায়, যেমন ঋণ, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, সেটি যে ধরনের দায়ী হোক না কেন, দীর্ঘমেয়াদী দায় হোক আর চলতি দায় হোক, রেয়ামিলের ক্রেডিটে বসবে। এবং মূলধন ক্রেডিটে বসবে। এবং যাবতীয় আয়, যেমন শিক্ষানবিশ, সেলামি কি বিনিয়োগের সুদ, পণ্য বিক্রয়, এগুলা কারবারের আয়ের খাত, অতএব এগুলা রেয়ামিলের ক্রেডিটে বসবে। আর সব আইটেম ঠিকঠাক মতো লেখার পরেও যদি দেখা যায় যে রেয়ামিলের দুই পাশ সমান হচ্ছে না, আমাদের তো রেয়ামিলের দুই পাশ সমান হতে হবে, কারণ সমান হয়ে থাকে সাধারণত, যেহেতু আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবগুলো প্রস্তুত করি, যার ফলে ডেবিট টাকা ক্রেডিট টাকা তো সমান হবেই। এখন দেখা যাচ্ছে যে তুমি সব আইটেম ঠিকঠাক মতো বসানোর পরেও রেয়ামিলের দুই পাশ সমান হচ্ছে না, সেক্ষেত্রে ওই যে আমাদের একটা অনিশ্চিত হিসাব দিয়ে রেয়ামিলের দুই পাশ সমান করতে হবে। অনেক সময় কিন্তু ইচ্ছাকৃতভাবেই অঙ্কের ভিতরে এভাবে দেয়া থাকে যাতে দুই পাশ যদি সমান না হয়। সমান না হইলে তুমি কি করো, তুমি কি সলিউশন দাও, সেটা দেখার জন্যই কিন্তু প্রশ্ন এভাবে দেয়া থাকে যে যেন সমান না হয়। তো সমান না হইলে সেক্ষেত্রে আমরা যে পাশে টাকা কম হচ্ছে, কত টাকা কম হচ্ছে, সেই টাকা আমরা অনিশ্চিত হিসাব লিখে সেই ঘরে সেই টাকাটা বসে সমান করব। তবে ক্রেডিটের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে ক্রেডিটের দিকে যদি টাকা কম হয়, ক্রেডিট পাশে যদি টাকা কম হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে মূলধন আইটেমটি আছে কিনা। যদি মূলধন আইটেমটি থাকে তাহলে আমরা অনিশ্চিত হিসাব লিখব, কিন্তু যদি মূলধন না থাকে, মূলধন দেয়া না থাকে, সেক্ষেত্রে আমরা ক্রেডিটে যদি টাকা কম হয় তাহলে কিন্তু আমরা মূলধন লিখে ক্রেডিট পাশে সেই টাকাটা লিখে রেয়ামিলের উভয় পাশ সমান করব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আর গতে সাধারণত আমাদের যে প্রশ্নটি দেয়া হয় সেটা হলো যে মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয় করো, অথবা মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো, বা মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করো, এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। সেটি একটি আলাদা বিষয়, আলাদা আলোচনা, সেটা নিয়েও আমরা আরেকটি টিউটোরিয়াল করব, যাতে তোমরা ওই সমস্যাগুলোরও সমাধান পেয়ে থাকো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।